চলতরিৎ চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো আমরা রেডি করে যাব স্যার? সামনেই আমাদের টেস্ট এক্সাম, সময় খুবই কম। তাই আপনি যদি একটা ভিডিও বানিয়ে দিতেন যে চলতরিৎ চ্যাপ্টার থেকে এই সমস্ত কোয়েশ্চেনগুলো রেডি করে গেলে ভালো হয়, তাহলে আমাদের খুব উপকার হতো। তো আমি সেই জন্যই তোমাদের ভিডিওটা নিয়ে চলে এসেছি। আমি তোমাদের কাছ থেকে এরকম কমেন্ট পেয়েছি, এরকম মেসেজ পেয়েছি, তাই এই ভিডিওটা আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তোমরা এই সমস্ত কোয়েশ্চেনগুলো কিন্তু চলতরিৎ চ্যাপ্টার থেকে অবশ্যই দেখে যাবে। তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো, অবশ্যই দেখে যাবে এই সমস্ত কোয়েশ্চেনগুলো। ঠিক আছে? তো চলো, খুব বেশি টাইম ওয়েস্ট করব না। একদম সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের টেস্ট এক্সামে আসার সম্ভাবনা রয়েছে। 1 নাম্বার কোয়েশ্চেন, কুলম্বের সূত্র লেখো, ব্যাখ্যা করো। মোস্ট ভাইটাল কোয়েশ্চেন। দুটি স্থির বিন্দু আধানের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বা বিকর্ষণ বল আধান দুটির মানের গুণফলের সমানুপাতিক এবং আধান দুটির মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তার মানে এই একটা আধান, এই একটা আধান, এইটা Q1, এইটা Q2, এদের মাঝের দূরত্ব R। ঠিক আছে? তাহলে এদের মধ্যে যে ক্রিয়াশীল আকর্ষণ বল বা বিকর্ষণ বল, সেটা হবে Q1 Q2 গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং সেটা হবে R স্কয়ারের বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার? তো দেখো, এটাই নিচে লেখা আছে, আমি দেখাই। এই যে, ঠিক আছে, দেখো তোমরা ছবিটা দেবে। ঠিক আছে? তাহলে আধানের গুণফলের সঙ্গে সমানুপাতিক আর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে? আচ্ছা, যখন আমরা এই সমানুপাতিক চিহ্ন থেকে ইকুয়াল চিহ্ন নিয়ে আসি, তখন কি নিতে হয়? তখন আমরা একটা ধ্রুবক নিই। তো এখানেও সেরকম ধ্রুবক একটা নিয়ে নিয়েছি। ঠিক আছে? তাহলে এফ ইকুয়ালস টু কি হয়ে গেল? কে Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, দেখো, কে Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে কে একটি ধ্রুবক। তাহলে তোমাকে যদি ব্যাখ্যা করতে বলে, এই ব্যাখ্যাটা তোমাকে করে দিতে হবে। আর যদি শুধু বিবৃতি লিখতে বলে, তো বিবৃতি আমরা করে দেবো। নেক্সট বলছে, ইএসইউ বিভব ও ভোল্টের মধ্যে সম্পর্ক কি? খুব ভালো কোশ্চেন। ইএসইউ বিভব এবং ভোল্টের মধ্যে সম্পর্ক। দেখো, আমরা জানি ভি সমান ডাব্লু বাই কিউ। কেন? তুমি যদি বিভবের সংজ্ঞা পড়ো, সেখানে বলা আছে একক ধনাত্মক আধানকে অসীম থেকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে গেলে যে কৃতকার্য করতে হবে, সেটাই হচ্ছে ওই বিন্দুর বিভব। তাহলে কিউ আধানকে আনতে গেলে যদি কৃতকার্য ডাব্লু হয়, তাহলে একক আধানকে আনতে গেলে ডাব্লু বাই কিউ, আর সংজ্ঞানুযায়ী এইটাই হচ্ছে বিভব। তাহলে ভি সমান ডাব্লু বাই কিউ। স্যার, তাহলে 1 ভোল্ট মানে এখানে আপনাকে 1 জুল নিতে হবে আর 1 কুলম্ব নিতে হবে। এসআই নিলে সবই এসআই। 1 জুল মানে 10⁷ আর্গ, আর 1 কুলম্ব মানে 3 × 10⁹ ইএসইউ। এই যে দেখছো করা আছে। তাহলে কেটে কুটে গেল, একটা নিচে কত পড়ে থাকলো 10 স্কোয়ার, তাহলে 1/300 ইএসইউ বিভব। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট কি বলছে, একটি কোষের ইএমএফ 6 ভোল্ট বলতে কি বোঝো? মাধ্যমিক 2014-তে এসেছিল কোশ্চেনটা, তাই কতটা ইম্পর্টেন্ট তোমরা বুঝতেই পারছো। ইএমএফ 6 ভোল্ট বলতে বোঝায় 1 কুলম্ব তড়িৎ আধানকে তড়িৎ কোষটির মধ্যে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে সরাতে 6 জুল কার্য সম্পাদন করতে হবে। মনে করো এটা একটা ব্যাটারি, এইটা ব্যাটারির পজিটিভ আর এইটা ব্যাটারির নেগেটিভ, নেগেটিভ পজিটিভ। তো এর ভিতরে 1 কুলম্ব আধানকে এখান থেকে এখানে নিয়ে যেতে গেলে যে কৃতকার্য করতে হবে, সেটাই হচ্ছে ইএমএফ। তাহলে যদি 6 ভোল্ট হয়, তাহলে কৃতকার্য 6 ভোল্ট করতে হবে। হয়ে গেল উত্তর। ওহমের সূত্র, মোস্ট ভাইটাল কোশ্চেন, মাধ্যমিক 2015 এসেছিল, তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে সূত্রটা বিবৃতি করা যাক। যদি অন্যান্য তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা মানে কারেন্ট পরিবাহীর 2 প্রান্তের বিভব প্রভেদের সমানুপাতিক। তার মানে মনে করো এইটা একটা তড়িৎ পরিবাহী, এটা আর রোধ, এই দিকের বিভব VA, এই দিকের বিভব VB। এই বিভবটাকে তুমি জলের উচ্চতার পার্থক্যের মতো ভাবতে পারো। যদি উচ্চতার পার্থক্য অনেক বেশি থাকে, তাহলে জল অনেক স্পিডে যায়, তাই না? আর উচ্চতার পার্থক্য কম থাকলে জল কম স্পিডে যায়। তেমনি এখানেও তাই, যদি বিভব পার্থক্য বেশি থাকে, তাহলে কারেন্ট বেশি যাবে, আর যদি বিভব পার্থক্য কম থাকে, কারেন্ট কম যাবে। ক্লিয়ার? তাহলে দেখো, তাহলে আই ভ্যারি চার্জ VA মাইনাস VB। ওকে, আই ভ্যারি চার্জ VA মাইনাস VB। তাহলে আই ইকুয়াল টু কে ইন্টু VA মাইনাস VB। ঠিক, তাহলে VA মাইনাস VB
ইকুয়াল টু 1, সরি, এই যে আমি এই লাইনটা থেকে লিখছি, কিছুই না, এইটা দেখো এখানে করাই আছে, ফালতু আমি লিখছি না। তাহলে দেখো VA মাইনাস VB বাই I ইকুয়াল টু 1/k, ঠিক আছে? তাহলে 1/k এটাকে আমি যদি R ধরে নিই, তাহলে কি হবে না VA মাইনাস VB বাই I ইকুয়াল টু R। কিচ্ছু না, যেটা সূত্রতে পড়েছিলাম আগে সেটা বোঝো, বিভব পার্থক্য যত বাড়বে কারেন্ট তত বাড়বে, ঠিক আছে? বেশ, এবার আমরা জানি যে এই চিহ্ন থেকে সমান চিহ্ন আনতে গেলে একটা ধ্রুবক নিতে হয়, নিয়েছি। VA মাইনাস VBর নিচে আমি আইটাকে নামিয়ে দিয়েছি, তাহলে এটা হয়ে গেল 1/k। VA মাইনাস VB বাই I ইকুয়াল টু R, তার মানে 1/k কে আমি ধরে নিলাম R। এবার আমি যদি এই VA মাইনাস VBটাকে V ধরে নিই, যদি VA মাইনাস VBটাকে আমি V ধরে নিই, তাহলে কি হয়ে যাবে? V ইকুয়াল টু IR। V ইকুয়াল টু IR, বুঝতে পেরেছো? একদম ইজি। ওকে, খাতায় লিখে লিখে করো একবার, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? এই লাইনটা থেকে এই লাইনটা যেন ঘাবড়ে যেও না। কি করা হয়েছে না VA মাইনাস VB ইকুয়াল টু IR, কোনাকুনি গুণ করে দিয়েছি বাবা। তাহলে VA মাইনাস VB একে যদি V ধরি, তাহলে V ইকুয়াল টু IR। নেক্সট দেখো, এসআইতে রোধের এককে সংজ্ঞা দাও। আচ্ছা, তাহলে আমরা জানলাম V ইকুয়াল টু IR, এটা ওহমের সূত্র। তাহলে স্যার R ইকুয়াল টু তো V বাই I, আমি বলবো একদম ঠিক বলেছো। তাহলে স্যার V কে যদি আমি 1 ভোল্ট ধরি আর I কে যদি আমি 1 অ্যাম্পিয়ার ধরি, তাহলে আর কত হবে? হবে 1 ওহম। তাহলে স্যার রোধের একক হচ্ছে ওহম। তাহলে 1 ওহমের সংজ্ঞা কি? একটি পরিবাহীর দুই প্রান্তে যদি 1 ভোল্ট বিভব পার্থক্য দেওয়া হয় এবং তার মধ্যে দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে ওই পরিবাহীর রোধ হবে 1 ওহম। তাহলে কি বলবো? যদি কোনো পরিবাহীর দুই প্রান্তে 1 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে পরিবাহীর মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়, তাহলে ওই পরিবাহীর রোধকে 1 ওহম বলা হয়। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট দেখো, প্রত্যেকটা কোশ্চেন আমি ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। পরীক্ষা যত এগিয়ে আসবে আমি কিন্তু আর একটু টাইম ওয়েস্ট করব না, একদম নিট অ্যান্ড ক্লিন পড়াবো, ঠিক আছে? দেখো, লেখচিত্রের সাহায্যে ওহমের সূত্রকে প্রকাশ করো। আচ্ছা, মনে রাখবে ওয়াই ভ্যারিজাজ এক্স, এইটা হচ্ছে সরল রেখা সমীকরণ, বা তুমি বলতে পারো ওয়াই ইকুয়াল টু এমএক্স। এবার একদিকে ভি দিয়েছে, একদিকে আই দিয়েছে। স্যার তাহলে ভি ইকুয়াল টু আই আর কি হবে? ভি ইকুয়াল টু আই আর কি হবে? আর তো ধ্রুবক, তাহলে আমরা কি বলতে পারি না ভি ভ্যারিজাজ আই? এটা কার মতো দেখতে? ওয়াই ভ্যারিজাজ এক্স। তাহলে এটা কেমন? এটা হচ্ছে স্যার সরল রৈখিক। পেয়ে গেছো? এটা হচ্ছে সরল রৈখিক। ওকে, ভালো করে প্র্যাকটিস করে রাখবে, হ্যাঁ, ইম্পর্টেন্ট। নেক্সট, R1 এবং R2 দুটি রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর প্রবাহ মাত্রা 6 গুণ। তাহলে R1 এবং R2 এর অনুপাত নির্ণয় করো। তো চলো সলভ করা যাক। দেখছো, এটা মাধ্যমিক 2019-এ এসেছিল, ঠিক আছে? তাই ট্রিকি কোশ্চেনও কিন্তু আসবে, সব কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। তো দেখো, সলভ করা যাক প্রশ্নটা একটু বুঝে বুঝে। প্রথমে বলছে যে R1 আর R2 রোধকে একই বিভব প্রভেদে আলাদাভাবে যুক্ত করে দেখা গেল R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা 6 গুণ। বেশ, তাহলে আমি R1 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাকে ধরি I1, আর R2 এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাকে ধরি I2। বিভব প্রভেদ একই মানে কি জানো? মানে এদেরকে সমান্তরালে যুক্ত করা আছে, ঠিক আছে? এইটা R1, এইটা R2, তবেই তো বিভব প্রভেদ একই হবে, তাই না? কোশ্চেনে বলা আছে I1 ইকুয়াল টু 6I2, তাহলে V ইকুয়াল টু I1 R1। আবার এটা বলতে পারি V ইকুয়াল টু I2 R2, দুটোই যেহেতু V, তাহলে I1 R1 ইকুয়াল টু I2 R2, ঠিক? তাহলে R1 বাই R2 ইকুয়াল টু I2 বাই I1। I1 মানে তো আবার 6I2, তাহলে I2 বাই 6I2 কেটে গেল, তাহলে 1/6। ক্লিয়ার? ওকে, নেক্সট, সমগ্র বর্তনীতে ওহমের সূত্রটির গাণিতিক রূপ লেখো ও ব্যাখ্যা করো। একটা ব্যাটারি রোধের সঙ্গে যুক্ত করা আছে, যার আভ্যন্তরীণ রোধ স্মল আর, দেখতেই পাচ্ছ। তো আমরা জানি ইএমএফ হয় আইআর, মানে বাহ্যিক
রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ প্লাস IR মানে নষ্ট ভোল্ট। তাহলে I যদি কমন নিয়ে নিই হয়ে যাবে R প্লাস R। এইটা বাহ্যিক রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ আর এইটা হচ্ছে নষ্ট ভোল্ট। ক্লিয়ার? নেক্সট, একটি পরিবাহী তারের রোধ তারটির দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করবে? আমরা জানি R ভ্যারিজাজ L, তার মানে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়বে যখন ক্ষেত্রফল স্থির। ঠিক আছে? আবার R ভ্যারিজাজ 1/A, তার মানে ক্ষেত্রফল বাড়লে রোধ কমবে। ঠিক এরকম ভাবো, একটা পাইপ দিয়ে জল যাচ্ছে, একটা ছোট পাইপ একটা বড় পাইপ, একই মাপের। একটা পাইপ মনে করো চলে গেছে 2 কিলোমিটার আর একটা পাইপ চলে গেছে 10 কিলোমিটার। তাহলে যে পাইপটা 10 কিলোমিটার গেছে সেই পাইপটাকে নিশ্চয়ই অনেক বাধা পোহাতে হবে, অনেক বাধা অতিক্রম করে যেতে হবে। তাহলে দৈর্ঘ্য বাড়লে বাধা বাড়ে মানে রোধ বাড়ে। ঠিক আছে? তুমি জলের মতো করে ভাবতে পারো, ওখানে জল যেমন যেতে বাধাপ্রাপ্ত হবে তেমনি এখানে কারেন্টও একই ব্যাপার। বুঝতে পেরেছো? আর যদি আমি দুটো পাইপ নিই একই দৈর্ঘ্যের, একটা সরু পাইপ আর একটা মনে করো মোটা পাইপ, ঠিক আছে, আর একটা মনে করো মোটা পাইপ, তাহলে কোনটাতে জল ইজিলি ফ্লো করবে? মোটা পাইপটাতে, কারণ ক্ষেত্রফল বাড়লে বাধা কমবে, রোধ কমবে। ব্যাস, ক্লিয়ার? এবার আমি যখন যৌগিক ভেদের সূত্র প্রয়োগ করব, আর তো বাঁ দিকে কমন, তাহলে আর ভ্যারিজাজ L/A, আর ভ্যারিজাজ L/A। বেশ, রোধাঙ্ক বলতে কি বোঝো? দেখো একটা কথা বলি, এই যে তুমি পড়লে আর ভ্যারিজাজ L/A, আমি যদি এই ভ্যারিজাজ সাইন থেকে ইকুয়াল আনি তাহলে রো L/A একটা ধ্রুবক নিতে হয়, এই ধ্রুবকটাকে এখানে রো নেওয়া হয়, আর এই রোটাকেই বলা হয় রোধাঙ্ক। বোঝা গেল? একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ঘনকাকৃতি পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি যদি 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের, 1 সেন্টিমিটার বাহুর দৈর্ঘ্যের কোনো ঘনক নিই, তাহলে সেই ঘনকটাকে বলা হবে একক ঘনক, কারণ তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1 করে। তাহলে এর দুই প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ, দুই প্রান্তের মধ্যে যে রোধ, তাকেই বলা হবে রোধাঙ্ক। এটাও বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তামার রোধাঙ্ক 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম সেমি বলতে কি বোঝো? একদম ইজি। হ্যাঁ, উষ্ণতার উল্লেখ করতে হবে, কারণ দেখো একটা কথা বলি, এই রোধাঙ্ক পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে, মানে তারটা কি দিয়ে তৈরি, তামা, লোহা, তার উপর ডিপেন্ড করে, আর উষ্ণতার উপর ডিপেন্ড করে। যদি উষ্ণতা পরিবর্তন হয় তাহলে কিন্তু রোধাঙ্ক পরিবর্তন হবে। এগুলো বানিয়ে লিখে দিতে হবে। একটা যদি তুমি মনে রাখতে পারো, বাকি তোমাকে তামা না দিয়ে যদি লোহা দেয়, অ্যালুমিনিয়াম দেয়, তুমি তাও লিখতে পারবে। তামার রোধাঙ্ক এত বলতে বোঝাই 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 সেমি বাহু বিশিষ্ট তামার ঘনকের দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধ 1.68 ইন্টু 10⁻⁻6 ওহম। ব্যাস, বানিয়ে লিখে দেবে। একটা মনে রাখবে, বাকিগুলো যদি আসে বানিয়ে লিখবে। এসআইতে রোধাঙ্কের একক নির্ণয় করো। স্যার, আমরা একটু আগেই পড়লাম আর ইকুয়াল টু রো L/A। তাহলে স্যার রো ইকুয়াল টু RA/L, তো আমি বলবো একদম ঠিক বলেছো তুমি। দেখো আর তো ওহম, এ হচ্ছে ক্ষেত্রফল, ঠিক কিনা? সেটাকে আমি মিটার স্কোয়ার নেব, আর এল হচ্ছে শুধু মিটার, কেটে দিলাম। তাহলে উত্তর হয়ে গেল ওহম মিটার। ওকে, নেক্সট বলছে R1, R2 এবং R3 মানের তিনটি রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, তুল্য রোধ নির্ণয় করো। শ্রেণী সমবায় মানে হচ্ছে একটার পর আর একটা, এইটা আশা করি এখানে ছবি দেওয়া থাকবে। এই যে এইটা হচ্ছে শ্রেণী সমবায়, বুঝতে পেরেছ? শ্রেণী সমবায়ে এই বিন্দুর বিভব যা,
এই বিন্দুর তার থেকে আলাদা, এই বিন্দুর আলাদা, এই বিন্দুর আলাদা। বুঝতে পেরেছো? ভিএ, ভিবি, ভিসি, ভিডি। কারেন্ট সবসময় যায় উচ্চ থেকে নিম্নতে। তাহলে কারেন্টের অ্যারো দেখে বুঝতে পারছো এ থেকে বি এর দিকে যাচ্ছে, তার মানে এ বিন্দুর বিভব বি বিন্দুর থেকে বেশি। আই থিঙ্ক ক্লিয়ার। এবার স্যার আমরা তো একটু আগেই পড়েছি ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র। তাহলে আর ওয়ান যখন নেবো তখন এটা হয়ে যাবে আই আর ওয়ান। আবার যখন তুমি ভিসি মাইনাস ভিবি করবে তখন হয়ে যাবে আই আর টু। ঠিক এরকম করে আমি লিখে ফেলেছি এই ইকুয়েশনগুলো। ক্লিয়ার? দেখো এই তিনটে সমীকরণ কিন্তু আমি লিখে ফেলেছি। এই 1 2 3কে আমি যদি যোগ করে দিই, দেখো ভিবি ভিবি কাটবে, ভিসি ভিসি কাটবে, পড়ে থাকবে ভিএ মাইনাস ভিডি। দেখো তুমি তাই পেয়ে গেছো। আর ডান দিকটা যোগ হয়ে যাবে আই ব্র্যাকেট আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। তুমি যদি এই তিনটে রোধকে তুলে দিয়ে একটা মাত্র রোধ নিয়ে আসো, এই যে তিনটে রোধকে তুলে দিয়েছি, একটা মাত্র রোধ এখানে বসিয়ে দিয়েছি, এই তিনজনা যা কাজ করছিল একা সেই কাজ করছে। তাহলে আমি কি বলতে পারি যে এই আর এস হচ্ছে আর ওয়ান আর টু এবং আর থ্রির তুল্য রোধ। বলতে পারি কি না বলো? বলতে পারি। তাহলে এখন তুমি বলবে এইটার জন্য বলবে স্যার ভিএ মাইনাস ভিডি ইকুয়াল টু আই আর এস। তাহলে এই একটা সমীকরণ আর এই একটা সমীকরণ তুমি তুলনা করে দাও, দেখো সব কিছু মিলে যাচ্ছে। তাহলে আর এস ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট, আচ্ছা এখান থেকে আমি একটা ছোট্ট ক্লু বলে রাখি তোমাদেরকে। শর্ট কোশ্চেন দেবে যে সমান্তরাল সমবায়ে বিভব একই থাকে না কারেন্ট একই থাকে। তো তোমরা দেখতেই পেলে সমান্তরাল সমবায়ে কিন্তু কারেন্ট একই থাকে, বিভব কিন্তু একই থাকে না। কারণ এই দেখো এখানে ভিএ ভিবি ভিসি ভিডি, কিন্তু কারেন্ট যাওয়ার রাস্তা একই, কারেন্ট চাইলেও ভাগ হতে পারবে না। নেক্সট, তিনটি রোধের শ্রেণী সমান্তরাল সমবায়ের তুল্য রোধ নির্ণয় করো। তিনটে রোধ দেখতেই পাচ্ছ, এদেরকে সমান্তরালে যুক্ত করে দেওয়া হয়েছে। সমান্তরালে না কারেন্ট যাওয়ার অন্য রাস্তা আছে, সমান্তরালে কিন্তু কারেন্ট একই থাকবে না। ঠিক আছে? এখানে না কারেন্ট যাওয়ার তিনটে রাস্তা আছে। ঠিক আছে? একটা দুটো তিনটে। তো কারেন্ট কিন্তু এক্ষেত্রে ডিভাইড হবে। ওখানে যেমন কারেন্ট যাওয়ার রাস্তা ছিল না, ঠিক আছে, একই কারেন্ট যাচ্ছিল তিনটে রোধের মধ্যে দিয়ে, কিন্তু এখানে কিন্তু কারেন্ট ভাগ হবে, কিন্তু বিভব একই থাকবে। কেন? কারণ তিনজনা এসে একই জায়গায় জুড়ে গেছে। তাহলে বিভব পার্থক্য তিনজনের জন্য একই, কিন্তু কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? তাহলে তুমি যখন আর ওয়ানের জন্য ওহমের সূত্র প্রয়োগ করবে তখন বলবে ভিএ মাইনাস ভিবি ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান। বলবে আবার ভি, এখান থেকে দেখো তাহলে তুমি আই ওয়ান কি বলবে? ভিএ মাইনাস ভিবি বাই আর ওয়ান। দেখো এখানে দেখো তাই করেছে, ভিএ মাইনাস ভিবিটাকে ওরা ভি ধরে নিয়েছে। বুঝতে পেরেছো? এই যে তাহলে ভি ইকুয়াল টু আই ওয়ান আর ওয়ান, তাহলে আই ওয়ান ইকুয়াল টু ভি বাই আর ওয়ান। আমি যেটাকে ভিএ মাইনাস ভিবি ধরেছি, এখানে সেটা কি ধরেছে? এখানে সেটাকে ভি ধরে নিয়েছে। বারবার এত বড় টার্ম লেখার থেকে ভি ধরে নেওয়াই ভালো। আই টু ইকুয়াল টু ভি বাই আর টু, আই থ্রি ইকুয়াল টু ভি বাই আর থ্রি। আচ্ছা এই যে ছবিটা, এখানে তো আই কারেন্টটা গেয়েই তো তিনটে ভাগে ভাগ হচ্ছে। আমি তো তাহলে বলতেই পারি না যে আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি। এখানে তোমাদের আশা করি কোনো সমস্যা নেই। তিনটেকে যোগ করে দাও, এই যে যোগ করে দিলে, তাহলে ভি বাই আর ওয়ান প্লাস ভি বাই আর টু প্লাস ভি বাই আর থ্রি। তাহলে আই ইকুয়াল টু ভি ব্র্যাকেট ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি। ওকে, দেখো ক্লিয়ার কিনা? ঠিক আছে তো? এবার তুমি ওই তিনটে রোধকে তুলে দাও। এই তিনটে রোধকে তুমি তুলে দিয়ে একটা মাত্র রোধ যুক্ত করে দিয়েছো, যাকে বলছো আরপি। তিনটে রোধকে তুলে দিয়ে তুমি একটা মাত্র রোধ যুক্ত করে দিয়েছো, যাকে বলছো আরপি। বুঝতে পেরেছো? তাহলে কি হলো জিনিসটা? ওয়ান বাই আরপি ইকুয়াল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই
R3। আচ্ছা, আমি আরেকটা স্টেপ, এই মাঝের স্টেপটা আমি একটু অ্যাভয়েড করে গেলাম। দেখো, তাহলে তুমি যদি এই একটা মাত্র রোধ যুক্ত করে দাও, তাহলে এখন I কারেন্ট আসছে পুরো এই রোধটার মধ্যে দিয়ে। তাহলে তুমি ওহমের সূত্রতে কি বলবে, যে স্যার V ইকুয়াল টু I ইন্টু RP। তাহলে RP ইকুয়াল টু কি হবে, V বাই I। দেখো, তাহলে RP ইকুয়াল টু হয়ে গেল V বাই I, ঠিক আছে, বা I ইকুয়াল টু V বাই RP। তাহলে এইটাও I, এইটাও I, দুটোই I, এটাও I, এটাও I। তুলনা করে দাও, ঠিক আছে, যদি তুলনা করো তাহলে কি হবে, 1/RP ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এইটা হচ্ছে সমান্তরাল সমবায়ে তুল্য রোধ। আগেরটা করলাম শ্রেণী, এটা করলাম সমান্তরাল। খুবই ইম্পর্টেন্ট, দুটোই ভালো করে সলভ করে রাখবে। পরের কোয়েশ্চেন বিশাল ইম্পর্টেন্ট, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলো বিবৃত করো। যদি এরকম একটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট যায় না, তাহলে এই রোধে তাপ উৎপন্ন হয়। যেমন হিটারের ভেতরে তারের কুণ্ডলী থাকে, যখন কারেন্ট যায় সেখানে তাপ উৎপন্ন হয়, লাল হয়ে জ্বলে ওঠে। তো কতটা তাপ উৎপন্ন হবে সেটা কিন্তু ডিপেন্ড করছে কয়েকটা ফ্যাক্টরের ওপর, আর সেইগুলাই জুল বলেছিল। দেখো, মাধ্যমিকে 2013, 2018-তে কিন্তু এসেছিল। প্রথম সূত্র বলছে, যদি কোনো পরিবাহী রোধ তড়িৎ প্রবাহের সময় এবং উৎপন্ন তাপ রোধ তড়িৎ প্রবাহের সময় স্থির থাকে, তাহলে উৎপন্ন তাপ প্রবাহ মাত্রা সমানুপাতিক হবে। তার মানে H ভ্যারিজ আজ I স্কয়ার, প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। তার মানে কারেন্ট যত বেশি যাবে তাপ তত বেশি উৎপন্ন হবে। যদি কারেন্ট এবং সময় স্থির থাকে তাহলে H ভ্যারিজ আজ R, মানে রোধ যত বাড়বে, যদি রোধের মান বেশি হয় তাপ বেশি হবে। আর যদি রোধ এবং কারেন্ট ধ্রুবক থাকে, মানে এই দুটো যদি চেঞ্জ না হয়, তাহলে যত বেশি সময় ধরে পাঠাবো কারেন্ট, হ্যাঁ, তত বেশি তাপ উৎপন্ন হবে। তিনটেই তো বুঝতেই পারছো সমানুপাতিক চিহ্ন আছে। তাহলে আমরা যদি এটাকে যৌগিক ভেদের সূত্র ফেলে দিই, তাহলে H ভ্যারিজ আজ I স্কয়ার RT। এবার তোমরা তো জানো যে এই প্রপোর্শনাল থেকে ইকুয়াল আনতে গেলে একটা ধ্রুবক আনতে হয়, তাহলে I স্কয়ার RT বাই জে। এখানে ধ্রুবকটা হচ্ছে এই 1/J। বুঝতে পেরেছ? জে কে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ব্যাস হয়ে গেল। এটা যদি ভালো করে লিখে দিতে পারো তাহলে তুমি 3 মার্কস পেয়ে গেলে। বুঝতে পেরেছ? বেশ। বর্তনীতে ফিউজ তার কিভাবে সংযুক্ত করা থাকে? মাধ্যমিক 2014। বুঝতেই পারছো আমি ইম্পর্টেন্ট কোশ্চেন ছাড়া কিন্তু একটা কোশ্চেনও নিইনি। মনে রাখবে, ফিউজ সবসময় শ্রেণী সমবায়ে যুক্ত করা থাকে। সমান্তরাল সমবায়ে কেন যুক্ত করা থাকে না, আমি তোমাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। মনে করো তোমার বাড়িতে কারেন্ট ঢুকছে, এইটা একটা ঘর, এইটা একটা ঘর, এইটা একটা ঘর, তিনটে ঘর। তুমি কি করেছো, ফিউজটাকে এইখানে যুক্ত করে দিয়েছো। এবার তোমার বাড়িতে অনেক বেশি কারেন্ট ঢুকে গেল কোনো কারণে, তাহলে ফিউজটা কেটে গেল। তার মানে এই সার্কিটটা ছিন্ন হলো। এই দুটো সার্কিটের মধ্যে দিয়ে তো যেমন কারেন্ট যাচ্ছিল সেরকমই যাবে। তাহলে ফিউজকে সমান্তরালে কখনো যুক্ত করা হয় না। ফিউজকে সবসময় যুক্ত করা হবে বাড়ির মেন লাইনের সঙ্গে শ্রেণীতে। তার মানে এইখানে ফিউজটাকে যুক্ত করা হবে শ্রেণীতে। এইটা হচ্ছে ফিউজ। তাহলে এখানেই যদি কেটে যায় তাহলে কোনো ঘরেই কিন্তু কারেন্ট যাবে না। বুঝতে পেরেছ? আর কোন তারের সঙ্গে যুক্ত করা থাকে? লাইভ তারের সঙ্গে, মানে যে তারের মধ্যে দিয়ে কারেন্ট আসে। ভালো করে পড়ে নেবে এই জায়গাটাকে একবার। বর্তনীতে এই তার ব্যবহারের কারণ কি? ফিউজ তারের সংযোগ ব্যবস্থা অতিরিক্ত তড়িৎ প্রবাহের ফলে বাড়ির মূল্যবান বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন ফ্রিজ, বাল্ব, ওয়াশিং মেশিন, টিভি ইত্যাদি খারাপ হয়ে যাওয়ার থেকে রক্ষা করে। সর্বোপরি শর্ট সার্কিট হয়ে লাইন পুড়ে গিয়ে বাড়িতে আগুন লাগার সম্ভাবনা কম থাকে। নেক্সট, ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো। খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিক 2015 দেখতেই পাচ্ছ। ফিউজ তার টিন ও সীসার সংকর ধাতু দিয়ে তৈরি। ঠিক আছে, 25% টিন থাকে আর 75% সীসা থাকে। ঠিক আছে, ফিউজ তারের রোধ উচ্চ এবং উপাদানের গলনাঙ্ক কম হয়। রোধ কেন উচ্চ হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি।
H=I²RT তোমরা পড়লে। তাহলে রোধ যদি বাড়ে তাহলে তাপ বেশি উৎপন্ন হবে, আর যদি কারেন্ট কোনো কারণে বেড়ে যায় সঙ্গে সঙ্গে বেশি তাপ উৎপন্ন হওয়াই তো দরকার, যাতে গরম হয়ে ফিউজ তারটা গলে যায়। যদি রোধ কম হয় তাহলে অনেক কারেন্ট যাবে, তাও কিন্তু বেশি গরম হবে না, তাহলে সেটা গলে যাবে না। আর সেটা যদি গলে না যায় তাহলে কিন্তু বাড়ির যন্ত্রপাতিগুলো পুড়ে যাবে। সেই জন্য রোধ বেশি হতে হবে ফিউজ তারের, আর গলনাঙ্ক কম হতে হবে। কেন গলনাঙ্ক কম হতে হবে? যেন একটুখানি গরম হলেই কেটে যায়। বুঝতে পেরেছো? 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে কি বোঝো? তুমি যদি দোকানে ফিউজ কিনতে যাও, তোমাকে কিন্তু দোকানদারের কাকু জিজ্ঞাসা করবে, বলবে যে তুমি কত অ্যাম্পিয়ার ফিউজ নেবে। তখন তোমাকে বলতে হবে যে কত অ্যাম্পিয়ার ফিউজ নেবো। মনে করো তোমার বাড়িতে একটা যন্ত্র আছে, হ্যাঁ, সে হয়তো 15 অ্যাম্পিয়ার কারেন্ট আনে, আর তুমি বাড়িতে একটা 10 অ্যাম্পিয়ার ফিউজ এনে লাগিয়ে দিয়েছো। তাহলে যখনই তুমি এই যন্ত্রটা সুইচ দেবে, ফিউজটা কি হবে? কেটে যাবে, তাই না? তাহলে মিনিমাম তোমাকে তো 16 অ্যাম্পিয়ার ফিউজ নিতেই হবে, বা 15 অ্যাম্পিয়ার ফিউজ তোমাকে নিতেই হবে। 10 অ্যাম্পিয়ার ফিউজ বলতে বোঝায় ওই ফিউজ তারে তড়িৎ প্রবাহ 10 অ্যাম্পিয়ার অপেক্ষা বেশি হলে তারটি উত্তপ্ত হয়ে গলে যাবে এবং বর্তনীকে বিচ্ছিন্ন করে দেবে। এর ফলে বর্তনীতে তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, অর্থাৎ ফিউজ তারটির মধ্যে দিয়ে লাইনে সর্বাধিক 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হতে পারে। বোঝা গেল কি বললাম? তাহলে 10 অ্যাম্পিয়ার ফিউজ মানে হচ্ছে যে ওই ফিউজের মধ্যে দিয়ে সব থেকে বেশি 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, তার থেকে বেশি কারেন্ট গেলে ফিউজটা গলে যাবে। ক্লিয়ার? নেক্সট বলছে কিলো ওয়াট। দেখো, কিলো ওয়াট আওয়ার বা বোট, ঠিক আছে, একক কাকে বলে? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎ চালিত যন্ত্র যদি 1 ঘন্টা চলে, তোমার বাড়িতে কোনো একটা যন্ত্র আছে যার ক্ষমতা হয়তো 1 কিলোওয়াট, তাহলে সে যদি 1 ঘন্টা চলে, তাহলে যে বৈদ্যুতিক শক্তি ব্যয় করবে তাকেই বলবো 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি। বোর্ড অফ ট্রেড ইউনিট হচ্ছে বিওটির পুরো নাম, তার কারণ একে বিজনেস পারপাসে ইউজ করা হয় বলে। এটি কোন ভৌত রাশির একক? এটি হলো তড়িৎ শক্তির একক। ছেলেরা বারবার ভুল করে, এই কিলোওয়াট আওয়ারটাকে ক্ষমতার একক লিখে দেয়। না, ক্ষমতা হচ্ছে কোনটা? যদি শুধু বলে ওয়াট বা শুধু বলে কিলোওয়াট, যখনই এর সঙ্গে একটা আওয়ার লাগিয়ে দেবে তখনই সেটা হয়ে যাবে শক্তি। বুঝতে পেরেছো? দেখো, তারপরে বলছে একটি বৈদ্যুতিক বাতির ভোল্টেজ রেটিং বলতে কি বোঝো? যে কোনো বৈদ্যুতিক যন্ত্রই এমনভাবে তৈরি করা হয় যাতে একটি নির্দিষ্ট বিভব প্রভেদে যন্ত্রটি ক্ষতিগ্রস্ত না হয়ে সবচেয়ে বেশি কার্যকর হয়। যন্ত্রের গায়ে এই নির্দিষ্ট বিভব প্রভেদের মান লেখা থাকে, একে ভোল্টেজ রেটিং বলে। মনে করো তুমি বাজার থেকে একটা কারেন্টের বাল্ব কিনে আনলে, সেখানে লেখা আছে হয়তো 220 ভোল্ট। তার মানে তোমাকে বোঝাতে চাইছে যে এই বাল্বটিকে 220 ভোল্টের উপরে চালানো যাবে না। যদি 220 ভোল্টের বেশি কোনো কানেকশনে তুমি এটাকে জুড়ে দাও, তাহলে কিন্তু এটা পুড়ে যাবে। বুঝতে পেরেছো? আর যখন তুমি 220 ভোল্টে একে চালাবে, তখন সব থেকে বেশি গ্লো করবে, সব থেকে বেশি উজ্জ্বলভাবে আলো দেবে। বেশ, তারপরে দেখো, কোনো বৈদ্যুতিক বাতির রেটিং 220 ভোল্ট 100 ওয়াট বলতে কি বোঝো? আমি বারবার বলছি যে এই প্রশ্নগুলো তোমরা কোশ্চেন ব্যাংক বলো বা যখন টেস্ট পেপার বেরোবে, টেস্ট পেপার দেখবে যে বারবার বারবার রিপিট আছে এই কোশ্চেনগুলো। তাই সেইগুলো কিন্তু ভালো করে রেডি হয়ে যাবে যদি এখন এই ক্লাসগুলো ভালো করে করো। দেখো, একটা বৈদ্যুতিক বাতির গায়ে এইটা লেখা আছে, তার মানে ওইটাও রেটিং। এটা বলতে তুমি কি বোঝো? তার মানে এটা বোঝানো হচ্ছে যে ওই বৈদ্যুতিক বাতির দুই প্রান্তের বিভব প্রভেদ 220 ভোল্ট হলে বাতিটি সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে, এবং যখন সবচেয়ে উজ্জ্বলভাবে জ্বলবে তখন বাতিটি প্রতি সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি ব্যয় করবে, কারণ যেহেতু ক্ষমতা 100 ওয়াট। ঠিক আছে? প্রতি সেকেন্ডে কেন বলছে আমি একদম ভেঙে বুঝিয়ে দিচ্ছি। ওয়াট মানে হচ্ছে জুল পার সেকেন্ড,
তাহলে 100 ওয়াট মানে 100 জুল পার সেকেন্ড। ব্যাস। বিভব প্রভেদ 220 ভোল্টের কম হলে এটি কম উজ্জ্বলভাবে জ্বলবে এবং বিভব প্রভেদ 220 ভোল্টের বেশি হলে বাতিটি ক্ষতিগ্রস্ত হবে বা পুড়ে যাবে। নেক্সট একটা অঙ্ক আছে, দেখো। আচ্ছা, একটু ঝাপসা হয়েছে এখানে, হ্যাঁ ছবিটা, ঠিক আছে, একটু ম্যানেজ করে নাও। 220 ভোল্ট 100 ওয়াট বাতির রোধ ও সর্বোচ্চ প্রবাহ মাত্রা নির্ণয় করো। আমি তোমাদেরকে কয়েকটা ফর্মুলা বলছি, মনে রাখবে। তড়িৎ ক্ষমতা পি সমান কারেন্ট ইন্টু বিভব, এইটা হচ্ছে কি আসল ফর্মুলা তড়িৎ ক্ষমতার, মানে হ্যাঁ ঠিক আছে। এখান থেকে আরো কিছু নিয়ে আসা যায়, যেমন ধরো আয়ের জায়গায় তুমি বসিয়ে দিলে ভি বাই আর ইন্টু ভি, তাহলে ভি স্কোয়ার বাই আর, এটা একটা হলো পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। আবার তুমি পি ইকুয়াল টু আইটাকে যেমন আছে রাখলে ভি এর জায়গায় বসিয়ে দিলে মনে করো আই আর, তাহলে কি হয়ে গেল আই স্কোয়ার আর, এটাও হবে। তাহলে এইগুলা সবই তড়িৎ ক্ষমতার সূত্র, ঠিক আছে। এইবার তোমাকে অঙ্কটা পড়তে হবে। এবার তুমি অঙ্কটা সলভ করতে পারবে, ফর্মুলাগুলো যেহেতু তুমি জেনে নিলে, ঠিক আছে, একটু নোট করে নেবে ফর্মুলাগুলো। তো আমি এটা ইরেজ করে দিলাম, এবার অঙ্কটা আমি তোমাদেরকে এখানে সলভ করে দেখাবো। বলছে 220 ভোল্ট 100 ওয়াট বাতি, তার মানে আমাকে বলে দিয়েছে ভি সমান 220 ভোল্ট, পি সমান 100 ওয়াট, ঠিক আছে। তাহলে রোধ কত আর প্রবাহ মাত্রা কত? আমরা এখনই বললাম যে পি ইকুয়াল টু আই ভি, তাহলে আই সমান কত পি বাই ভি, পি তো বলে দিয়েছে 100 আর এইটা কত 220, 0 0 কেটে দিলাম, তাহলে এইটা আসবে 0.454 অ্যাম্পিয়ার। ব্যাস হয়ে গেল, এটা তুমি কারেন্ট পেয়ে গেলে। এবার যদি তোমাকে বলে যে তুমি এই যে রোধ বের করে দাও, তখন কি করবে? তখন এই ফর্মুলা অ্যাপ্লাই করবে, পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। ভি তো তোমাকে বলা আছে 220, তার স্কোয়ার করে দিলে, আর মানে কত 100। এবার 220 গণিত 220 তুমি লিখতে পারো এইভাবে, বাই 100, 0 0 0 0, তাহলে 22 22 484 এত ওহম। ব্যাস, ঠিক আছে, ওকে। নেক্সট কোশ্চেনে চলে যাই। একটি 220 ভোল্ট 40 ওয়াট বাল্বকে 220 ভোল্ট মেন লাইনে লাগানো হলো, বাল্বটির মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? 220 220 যদি এরকম ম্যাচ করে যায়, তাহলে আমি পি ইকুয়াল টু ডাইরেক্ট আইভি ব্যবহার করে দেবো। আমি তো জানি আই সমান পি বাই ভি, ঠিক কিনা? তাহলে 40 বাই 220, তাহলে 0.18 অ্যাম্পিয়ার, ঠিক আছে। যদি স্যার এটা অন্য দেওয়া থাকে তখন কি হবে? তখন তোমাকে এইখান থেকে আগে আর বের করতে হবে, কারণ কোনো একটা পরিবাহীর জন্য, হ্যাঁ সরি, কোনো একটা বাল্বের জন্য রোধ কিন্তু ধ্রুবক। ভি চেঞ্জ হতে পারে, ভি চেঞ্জ হলে আই চেঞ্জ হবে, ঠিক, কিন্তু রোধ ধ্রুবক। তাহলে আর আগে বের করতে হবে, তারপরে আবার তুমি আই ইকুয়াল টু ভি বাই আর পুট করে দেবে, দিয়ে যেটা অ্যান্সার পাবে সেইটা হবে অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। ওকে, মাধ্যমিক 2014 এসেছিল কোশ্চেনটা, দেখতেই পাচ্ছ। বেশ, আচ্ছা, এইরকম টাইপের অঙ্ক আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসবো, তাহলে তোমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি যেগুলো নিয়ে এসেছি সেগুলো একটুখানি সলভ করিয়ে দিই ভিডিওটা, হ্যাঁ, তারপরে শেষ করব। আগে এই কোশ্চেনগুলো সলভ করি। ওকে, দেখো, সিএফএল এবং এলইডি এর পূর্ণ রূপগুলি লেখো। খুব ভালো কোশ্চেন। সিএফএল এর পূর্ণ রূপ হচ্ছে কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, আর এলইডির পূর্ণ রূপ হচ্ছে লাইট এমিটিং ডায়োড। ভালো করে বানান ভালো করে দেখবে, দিয়ে পড়ে রাখবে। এদেরকে অনেক বেশি শক্তি সাশ্রয়কারী বলা হয় কেন? দেখো, ভাস্বর ল্যাম্প মানে যেগুলো সেই হলুদ রঙের আলো হয়, বুঝতে পেরেছো কোনগুলো বলছি? আগে ব্যবহার করা হতো, তোমরা সবাই দেখেছো কিনা জানি না, সেইগুলো 100 ওয়াট, হ্যাঁ হ্যাঁ, তোমার 200 ওয়াট, ঠিক আছে, 150 ওয়াট এরকম হতো। তো ভাস্বর ল্যাম্প কি হতো, বেশিক্ষণ যখন জ্বলতো না, তখন হাত দেওয়া যেত না, এত গরম হয়ে যেত। তাহলে কি, বেশিরভাগটাই ও তাপ শক্তিতে রূপান্তরিত করে দেয়। এবার সেই তাপ শক্তি তো আর আমার কোনো কাজে লাগে না, আমার তো আলো পাওয়ার জন্য আমি বাল্ব জ্বালাচ্ছি। এবার সেখানে যদি দেখা যাচ্ছে যে 98% তাপ শক্তিতে খরচা হয়ে যাচ্ছে, যে তাপ শক্তি আমার কোনো কাজেই লাগছে না, তাহলে তাকে আমি ব্যবহার করবো কেন, তাই না? কিন্তু ওই তাপের জন্য তো তোমার কারেন্টের বিলটা আসছে, বুঝতে পারছো কি বলছি? ঠিক আছে,
তাহলে প্রায় 98% তাপশক্তি এবং 2% দৃশ্যমান আলো উৎপন্ন করে। কিন্তু সিএফএল বাতিতে 7% তড়িৎ শক্তি থেকে 9% দৃশ্যমান আলো উৎপন্ন করে। এখানে যেটা 2%, এখানে সেটা 7 থেকে 9%। আর এলইডি বাতিতে তড়িৎ শক্তির প্রায় 4% থেকে 18% আলো উৎপন্ন করে। সুতরাং কম তড়িৎ শক্তি ব্যয় করে সিএফএল এবং এলইডি প্রয়োজনীয় দৃশ্যমান আলো উৎপন্ন করতে পারে। আচ্ছা, কম তড়িৎ শক্তি ব্যয় করে সিএফএল এবং এলইডি প্রয়োজনীয় দৃশ্যমান আলো উৎপন্ন করতে পারে। এই কারণে সিএফএল এবং এলইডিকে শক্তি সাশ্রয়কারী বলা হয়। ব্যাস, হয়ে গেল। বুঝতে পেরেছ? আচ্ছা, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লেখো। দেখো, এই যে একটা লোক সাঁতার কাটছে, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়ে রাখবে। তড়িৎবাহী তার বরাবর কোনো ব্যক্তি চুম্বক শলাকার দিকে মুখ করে তড়িৎ প্রবাহের অভিমুখে সাঁতার কাটলে, তার মানে ধরে নাও কারেন্টের তার এই দিকে আছে, এই দিকে কারেন্ট যাচ্ছে, হ্যাঁ, এই লোকটা যেদিকে কারেন্ট যাচ্ছে সেই দিকে মুখ করে সাঁতার কাটছে, তাহলে ওই ব্যক্তির বাম দিক মানে বাম হাত যেদিকে প্রসারিত থাকবে, চুম্বক শলাকার উত্তর মেরু সেই দিকে বিক্ষিপ্ত হবে, অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে। বোঝা গেল? তাহলে বাম হাতের বিক্ষেপণের দিক চৌম্বক শলাকার উত্তর মেরুর দিক নির্ধারণ করবে। ঠিক আছে? নেক্সট, তড়িৎ পরিবাহীর উপর চুম্বকের ক্রিয়া সংক্রান্ত ফ্লেমিং এর বামস্ত নিয়ম বিবৃত করো। বিশাল ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অনেকবার এসছে। ঠিক আছে, এখানে একটা সাল দেওয়া আছে কিন্তু একের বেশি সালে এসছে, এটা মনে রাখবে। ঠিক আছে, দেখো বলছে বাম হাতের তর্জনী, মধ্যমা এবং বৃদ্ধাঙ্গুষ্টিকে আমরা যদি সমকোণে রেখে প্রসারিত করি, তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমা যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্টি পরিবাহীর গতির অভিমুখ বা পরিবাহীর ওপর ক্রিয়াশীল বলের অভিমুখ নির্দেশ করবে। তাহলে কি মনে করো, এটা একটা চৌম্বক ক্ষেত্র আছে, এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে তুমি একটা তড়িৎবাহী তারকে রেখে দিয়েছো যে এই দিকে কারেন্ট নিয়ে যাচ্ছে। কি হবে জানো? এই তড়িৎবাহী তারটাকে এই চৌম্বক ক্ষেত্র ছিটকে ফেলে দেবে। যেদিকে ছিটকে ফেলবে, হ্যাঁ, সেই দিকটাই হচ্ছে এই বুড়ো আঙুলের দিক। বোঝা গেল কি বললাম? তুমি যদি তোমার বাঁ হাতে 3টে আঙুলকে সমকোণে প্রসারিত করো ঠিক এইভাবে, ঠিক আছে, তুমি এই আঙুলটাকে রাখলে এই দিকে চৌম্বক ক্ষেত্রের দিকে, ঠিক আছে, তুমি এই আঙুলটাকে রাখলে এই দিকে ওপরের দিকে, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে যাবে? যেদিকে যাবে সেইটা হচ্ছে এই পরিবাহীর গতির অভিমুখ, তার মানে পরিবাহীটা সেই দিকে ছিটকে যাবে। বোঝা গেল কি বললাম? ওকে, বেশ। বার্লো চক্রে আচ্ছা, বার্লো চক্র পরিবর্তী প্রবাহে কাজ করে না কেন? দেখো, প্রবাহ মাত্রার অভিমুখ বিপরীতমুখী হলে বার্লো চক্রের ঘূর্ণনও বিপরীতমুখী হয়। তার মানে তোমরা আশা করি বার্লো চক্র পড়েছো, তো বার্লো চক্রে কি হয়, আমরা যদি কারেন্টটাকে ঘুরিয়ে দিই না, তাহলে চাকাটা উল্টো দিকে ঘোরে। এবার তুমি মনে করো ডিসি কারেন্টের জায়গায় এসি কারেন্ট ব্যবহার করেছো, হবে কি জানো? এসি কারেন্ট মানে কি, সে বারবার ডাইরেকশন চেঞ্জ করে। এবার যদি 50 হার্জ, সাধারণত আমাদের দেশে 50 হার্জ কারেন্ট ব্যবহার করা হয়, তাহলে 50 হার্জ যদি হয় তাহলে 1 সেকেন্ডে 100 বার প্রবাহ মাত্রার অভিমুখ পরিবর্তন হবে। তার মানে এইটা প্লাস, এইটা মাইনাস, এইটা মাইনাস, এইটা প্লাস, এরকম 100 বার হবে। তাহলে 100 বার একটা চাকা, হ্যাঁ, একটা চাকা 100 বার একবার এই দিক একবার এই দিক একবার এই দিক একবার এই দিক ঘুরবে 1 সেকেন্ডে কিন্তু। তাহলে তোমার কি মনে হবে? চাকাটা ঘুরছেই না, চাকাটা ঘুরবেই না। তাহলে ক্রিয়াশীল বলের অভিমুখও দ্রুত পরিবর্তিত হয়, ফলে চক্রের ঘূর্ণন সম্ভব হয় না। ভালো করে পড়ে রাখবে, কোশ্চেন ইম্পর্টেন্ট। ঠিক আছে, বার্লোর চক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধির দুটি উপায় লেখো। মানে আমি কিভাবে চাকার স্পিডটা বাড়াতে পারি? চুম্বকের মেরু শক্তি বাড়ানো হলে, যদি যে চুম্বক, তোমরা যদি বার্লো চক্র পড়ে থাকো দেখবে সেখানে একটা, হ্যাঁ, এরকম ইউ শেপের ম্যাগনেট ব্যবহার করা হয়েছে। তো যদি আমরা এই ম্যাগনেটিক স্ট্রেংথ বাড়িয়ে দিই, আগে যা ছিল ম্যাগনেটটা এখন যদি আরো বেশি শক্তিশালী করি, তাহলে বার্লো চক্র আরো স্পিডে ঘুরবে। তড়িৎ প্রবাহ বৃদ্ধি করা হলে বার্লো চক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধি পায়। যদি কারেন্ট বাড়িয়ে দিই তাহলেও বাড়বে, অর্থাৎ আরো জোরে ঘুরবে। বার্লোর চক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধির দুটি উপায়। আচ্ছা, এই তো বললাম এখনই। ওকে, নেক্সট, একটি বার্লো চক্রের ঘূর্ণনে কি প্রভাব পড়বে যদি চুম্বকের মেরুর অবস্থান উল্টে দেওয়া হয়? মানে যেটা নর্থ ছিল তুমি সেটা সাউথ, এটা মনে করো একটা অশ্বক্ষুরাকৃতি, হ্যাঁ, চুম্বক, এটা মনে করো নর্থ, এটা মনে করো সাউথ, তুমি এটাকে উল্টে দিলে, এইটাকে সাউথ করে দিলে, এইটাকে নর্থ করে দিলে, তোমার মতে কি বলে? চাকাটা যদি এই দিকে ঘুরছিল এখন এই দিকে ঘুরবে, কি হবে? বিপরীত দিকে ঘুরবে। আর যদি তুমি প্রবাহ মাত্রা বৃদ্ধি করো, প্রবাহ মাত্রা যদি বৃদ্ধি করো, চক্রের ঘূর্ণন বেগ বৃদ্ধি পাবে। ছেলেরা একটা ভুল করে এই জায়গাটায়, আমি একটুখানি মনে করিয়ে দিই।
তোমাকে যদি বলে যে প্রবাহ মাত্রা বাড়ানো হলো, তাহলে চাকা জোরে ঘুরবে, চাকা কিন্তু উল্টো দিকে ঘুরবে না। আর যদি বলে যে প্রবাহ মাত্রার দিক পরিবর্তন করা হলো, তখন চাকাটা উল্টো দিকে ঘুরবে। এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, হ্যাঁ, একটু মনে রাখবে। আচ্ছা, আমাদের আর কিছু কোশ্চেন ছিল, দেখি। এই যে তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লেখো। ঠিক আছে, ফ্যারাডে কি বলছে না, কোনো বদ্ধ কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কুণ্ডলীতে একটি তড়িৎচালক বল আবিষ্ট হবে। ধরে নাও এইখানে একটা কুণ্ডলী আছে, আর তুমি একটা ম্যাগনেটকে, এটা নর্থ এইটা সাউথ, এই দিকে নিয়ে আসছো। যখনই নিয়ে আসবে, হ্যাঁ, চৌম্বক বলরেখাগুলো যেগুলো অদৃশ্য লাইন, সেগুলো কিন্তু এরকম এরকম করে একে ছেদ করে যাবে। বুঝতে পেরেছো? এই সংখ্যাটা যদি পরিবর্তন হয়, তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এইটাই ফ্যারাডে প্রথম বলল, এটা ফ্যারাডের প্রথম সূত্র। বোঝা গেল কি বললাম? আর দ্বিতীয় সূত্র বলছে তড়িৎচুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট তড়িৎচালক বলের মান কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। তার মানে এই নাম্বারটা যত তাড়াতাড়ি চেঞ্জ হবে, কারেন্ট তত বেশি যাবে। ঠিক আছে, এবার তুমি বলতেই পারো স্যার এই নাম্বারটা কমলে হবে না বাড়লে হবে? কমুক বাড়ুক যা হবে হোক, যত তাড়াতাড়ি পরিবর্তন হবে কারেন্ট তত কিন্তু বেশি যাবে। বুঝতে পেরেছ? আই থিঙ্ক ক্লিয়ার। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এতটাই ছিল। তোমরা প্রতিদিন যদি ক্লাস অ্যাটেন্ড করো, তুমি দেখবে যে হ্যাঁ, ফিজিক্যাল সায়েন্স নিয়ে আর কোনো অসুবিধা হচ্ছে না। ওকে, দেখবে আর ভৌত বিজ্ঞান নিয়ে কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। আমি শর্ট কোশ্চেনের ভিডিও তোমাদের দেবো, ঠিক আছে, বড় কোশ্চেনের ভিডিও দেবো। রেগুলার একটু ক্লাস অ্যাটেন্ড করবে, তাহলেই হবে। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।